5 আগস্ট শেখ হাসিনার পতন কেবল একটি রাজনৈতিক দলের পরাজয় ছিল না, এটা ছিল হুব্রিজের পতন। এটা ছিল সেই ইকারাসের পতন যে তার জনগণের রক্তে রঞ্জিত ডানা মেলে সূর্যের দিকে উঠতে চেয়েছিল এবং অবশেষে অতল সমুদ্রে নিক্ষিপ্ত হয়েছিল। গ্রিক পুরাণের ইকারাসের গল্পটি ক্ষমতার মনস্তত্ত্বের একটা চিরন্তন রূপক। স্বাধীনতার উন্মাদনায় মগ্ন ইকারাস পিতার সতর্কবাণী ভুলে সূর্যের খুব কাছে দিয়ে উঠতে গিয়েছিল। তার সেই সীমাহীন ঔদ্ধত্য, একে গ্রিক ভাষায় বলা হয় হুব্রিস, তার পতনকে অনিবার্য করে তুলেছিল। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে হুব্রিস সিনড্রোম সেই সব স্বৈরশাসকদের মনস্তাত্ত্বিক বিকৃতিকে বোঝায় যারা নিজেদের প্রশ্নাতীত ক্ষমতার দম্ভে বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর যখন এই মনস্তাত্ত্বিক বিকারের সঙ্গে একটি মাফিয়া রাষ্ট্র সুসংগঠিত অপরাধ কাঠামোর মিলন ঘটায়, তখন সেই শাসকের পতন কেবল সময়ের অপেক্ষা হয়ে দাঁড়ায়। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে শেখ হাসিনার শাসনকাল এবং তার নাটকীয় পতন ছিল ইকারাসের এই পৌরাণিক আখ্যানের এক আধুনিক সংস্করণ। শেখ হাসিনার শাসনকে প্রায়শই ফ্যাসিবাদী বলা হলেও এই বিশ্লেষণটি অসম্পূর্ণ। তার শাসনের মূল চালিকা শক্তি কোনো রাজনৈতিক আদর্শ ছিল না। এর একমাত্র লক্ষ্য ছিল ক্ষমতাকে চিরস্থায়ী করা এবং রাষ্ট্রীয় সম্পদকে এক ব্যক্তিগত সিন্ডিকেটের লুণ্ঠনের বস্তুতে পরিণত করা। এটা ছিল একটা সুসংগঠিত অপরাধী চক্রের রাষ্ট্রের দখল করে নেওয়া, একটা পরিপূর্ণ মাফিয়া রাষ্ট্র গঠন করা। রাষ্ট্রবিজ্ঞানে মাফিয়া রাষ্ট্র সেই রাষ্ট্র ব্যবস্থাকে বোঝায় যেখানে রাষ্ট্র এবং একটি অপরাধী নেটওয়ার্কের সীমারেখা বিলীন হয়ে যায়। শেখ হাসিনার অধীনে বাংলাদেশ ঠিক সেই পথেই এগিয়েছিল। এই মাফিয়া রাষ্ট্র কাঠামোটি ছিল অত্যন্ত স্পষ্ট। প্রথমত, রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান, পুলিশ, র্যাব, বিচার বিভাগ এবং নির্বাচন কমিশন স্বাধীন সত্তা হারিয়ে হাসিনা সিন্ডিকেটের ব্যক্তিগত বাহিনীতে পরিণত হয়েছিল। র্যাবের বিরুদ্ধে 6 শতাধিক গুমের অভিযোগ, প্রধান বিচারপতিকে দেশ ছেড়ে বাধ্য করা এবং 2018 সালের নিশিরাতের ভোট প্রমাণ করে যে রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ বস এর ইচ্ছার কাছে নতজান ছিল। এটি নিছকই রাজনৈতিক দমনপীড়ন ছিল না, এটা ছিল মাফিয়া ধাঁচের এলিমিনেশন বা প্রতিপক্ষকে সমূলে নির্মূল করার কৌশল। দ্বিতীয়ত, এই মাফিয়া রাষ্ট্রের অর্থনীতি পরিচালিত হতো লুণ্ঠনের নীতিতে। ব্যাংকিং খাত পরিণত হয়েছিল সিন্ডিকেটের ব্যক্তিগত কোষাগারে। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির হিসাব অনুযায়ী এই সময়ে বাংলাদেশ থেকে প্রতি বছরে $8.27 বিলিয়ন পাচার হয়েছে। মেগা প্রকল্পের ব্যয় কয়েক গুণ বাড়িয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এই অর্থ দেশের উন্নয়নে নয়, সিন্ডিকেটের সদস্যদের বিদেশের ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে জমা হয়েছে। তৃতীয়ত, মাফিয়া রাষ্ট্রে আইনের শাসন থাকে না, থাকে বসের শাসন। ডিজিটাল নিরাপত্তা আইনের মতো কালো আইন তৈরি করা ছিল কেবল ভিন্ন মতকে স্তব্ধ করার জন্য। এটা কোনো আইনের শাসন ছিল না, বরং আতঙ্কের শাসন ছিল, যা মাফিয়া চক্রের অস্তিত্ব রক্ষার জন্য ব্যবহৃত হতো। একটি অপরাধী চক্র কিভাবে একটি পুরো রাষ্ট্রকে 1.5 দশক ধরে জিম্মি করতে পারল? এর উত্তর লুকিয়ে আছে সিন্ডিকেটের শীর্ষ নেত্রীর মনস্তাত্ত্বিক রূপান্তরের ভিতর। ব্রিটিশ রাজনীতিবিদ লর্ড ডেভিড ওয়েন বর্ণিত হুব্রিস সিনড্রোম হলো দীর্ঘ সময় ধরে নিরঙ্কুশ ক্ষমতায় থাকার ফলে সৃষ্ট এক অর্জিত ব্যক্তিত্বের বিকার। ক্ষমতা মস্তিষ্কের নিউরোকেমিক্যাল প্রক্রিয়ায় পরিবর্তন এনে শাসকের আচরণে ঔদ্ধত্য, অতি আত্মবিশ্বাস এবং বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা তৈরি করে। শেখ হাসিনা ছিলেন এই সিনড্রোমের একটা জীবন্ত প্রতিমূর্তি। তার মধ্যে সবচেয়ে প্রকট লক্ষণটি ছিল নিজেকে রাষ্ট্রের সমর্থক মনে করা। তার উক্তি ছিল, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই মনস্তত্ত্বেরই নগ্ন প্রকাশ করে এসব উক্তি। তার কাছে তার সমালোচনা ছিল রাষ্ট্রদ্রোহিতা এবং তার প্রতি আনুগত্যই ছিল দেশপ্রেম। ক্ষমতার এই বিষ তাকে ধীরে ধীরে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল। চাটুকার ও স্থাবকদের দ্বারা পরিবেষ্টিত হয়ে তিনি এমন একটা প্রতিধ্বনি কক্ষে বাস করতেন যেখানে সাধারণ মানুষের আর্তনাদ পৌঁছাতো না। তিনি বিশ্বাস করতেন দেশে উন্নয়নের জোয়ার বইছে এবং মুষ্টিমেয় কিছু ষড়যন্ত্রকারী ছাড়া সবাই তার শাসনে সন্তুষ্ট। এই কারণে 24 সালের জুলাই মাসে যখন ছাত্ররা কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নামে, তখন তিনি এর পিছনে পুঞ্জীভূত ক্ষোভের গভীরতা অনুধাবন করতে ব্যর্থ হন। তার সেই কুখ্যাত রাজাকারের নাতি নাতনি উক্তিটি ছিল হুব্রিসে আক্রান্ত এক শাসকের অন্তরের বিচ্ছেদাগার, যা আগুনের
ঘি ঢেলেছিল এবং আন্দোলনকে একটা গণ অভ্যুত্থানে রূপান্তরিত করেছিল। এটা কোনো বিচক্ষণ রাজনীতিবিদের কৌশলগত বক্তব্য ছিল না, এটা ছিল ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যাওয়া এক শাসকের চরম বাস্তবতা বিচ্ছিন্নতার প্রমাণ। মাফিয়া রাষ্ট্রের অপরাধমূলক কাঠামো এবং হুব্রিস সিনড্রোমের মনস্তাত্ত্বিক বিকার, এই দুইয়ের মিশ্রণ একটি বিধ্বংসী ককটেলের জন্ম দেয়। মাফিয়া ব্যবস্থাটি টিকে থাকে ভয়ের ওপর, কিন্তু হুব্রিসের কারণে নেতা বাস্তবতা থেকে এতটাই বিচ্ছিন্ন হয়ে পড়েন যে তিনি জনগণের ভয়কে জয় করে ফেলার মুহূর্তটি আজ করতে পারলেন না। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান ছিল সেই মুহূর্ত। শেখ হাসিনা তার হুব্রিসের কারণে এই বিস্ফোরণের তীব্রতা বুঝতে পারেননি। তিনি ভেবেছিলেন অতীতের মতোই তার বাহিনী দিয়ে এই বিশৃঙ্খলা দমন করে ফেলবেন। শত শত তরুণের লাশের পরেও তিনি ক্ষমতা আঁকড়ে থাকতে চেয়েছিলেন। ফাঁস হওয়া অডিও রেকর্ডে শোনা যায় তিনি নিরস্ত্র মানুষের উপর লিথাল ওয়েপন ব্যবহারের নির্দেশনা দিচ্ছেন। এটা ছিল এক নায়কের সেই শেষ মরিয়া চেষ্টা, যিনি বুঝতে পারছিলেন যে তার পায়ের তলার মাটি সরে গেছে। 5 আগস্ট শেখ হাসিনার পতন কেবল একটি রাজনৈতিক দলের পরাজয় ছিল না, এটা ছিল হুব্রিসের পতন। এটা ছিল সেই ইকারাসের পতন যে তার জনগণের রক্তে রঞ্জিত ডানা মেলে সূর্যের দিকে উঠতে চেয়েছিল এবং অবশেষে অতল সমুদ্রে নিক্ষিপ্ত হয়েছিল। তার গল্প আমাদের স্মরণ করিয়ে দেয় যে যেই শাসক জনগণের হৃদয়ের ভাষা পড়তে ব্যর্থ হন এবং কেবল নিজের প্রতিবিম্বের প্রেমে মগ্ন থাকেন, তার পতন ইতিহাসের পাতায় এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে লেখা থাকে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।